Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class. So everyone be attentive and enjoy my class. গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ দুইটা পার্ট করেছিলাম, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে খুবই ভালো একটা ধারণা নিয়েছিলাম এবং ভয়েস চেঞ্জ ব্যবহার করে আমরা ওরাল প্র্যাকটিস মৌখিকভাবে কথা বলেছিলাম। এবং ভয়েস চেঞ্জ আমরা কেন শিখবো বা ভয়েস চেঞ্জ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর গুরুত্ব কতটুকু আমরা দেখেছিলাম। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ সহ আমাদের অন্যান্য যে লেসনগুলো রয়েছে সেগুলো দেখব। ক্লাসটিতে যারা জয়েন করেছেন বা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। প্র্যাকটিক্যালি কিভাবে কথা বলতে হয় গতকাল গত কালের আগের দিন ক্লাসে যারা ছিলেন, লাস্ট যে ক্লাসটাতে আমি কিভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকি, অর্থাৎ আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন। সো নাও আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস, সো বি অ্যাটেন্টিভ। আজকের ক্লাসের শুরুতেই আমি ইন্ট্রোডাক্টরি হেয়ার অ্যান্ড দেয়ার নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রোডাক্টরি হেয়ার অ্যান্ড দেয়ার। আমরা অনেক সময় কথা বলতে গেলে আমরা সাবজেক্ট খুঁজে পাই না। এমন অনেক সময় থাকে যে সাবজেক্ট নাই। বৃষ্টি হচ্ছে, এই জায়গাটাতে সাবজেক্ট কি কেউ কি বলতে পারবেন? আমরা অনেকেই ভুল ভেবে বসে থাকি বৃষ্টি হচ্ছে সাবজেক্ট। নো, বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি কখনো সাবজেক্ট হতে পারে না। আর বৃষ্টি যেহেতু সাবজেক্ট নয়, তাহলে আমাকে কিভাবে কোন জায়গাটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখেন, এখানে কি বলা হচ্ছে, এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান দেয়ারের ব্যবহার শেখানো হচ্ছে। কোনো জায়গায় কোনো কিছু আছে, নাই, ছিল, ছিল না এমনটি বুঝালে সেখানে দেয়ারের ব্যবহার করব। কি বলেছি, কয়েকটা কথা বলেছি। স্থিরভাবে কোনো জায়গায় কোনো বস্তু আছে, নাই, ছিল, ছিল না এমন থাকলে সেখানে আমরা দেয়ারের ব্যবহার করব। দেয়ার, হেয়ার এবং ইট, এই ব্যবহারগুলো আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। সাবজেক্ট দেয়ার বা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ঘরের দরজায় একটি কুকুর আছে, এখানে ঘরের দরজায় বা একটি কুকুর এর কোনোটাই কিন্তু সাবজেক্ট না। তো যেখানে সাবজেক্ট থাকে না সেখানে প্রথমে দেয়ার ব্যবহার করতে হয়। প্রথমে কি ব্যবহার করতে হয়? দেয়ার। ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ অ্যাট দ্য ডোর অব দ্য হাউস। টেবিলের উপরে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। দেখেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে এই ব্যবহারগুলো আমরা অতীতেও পড়েছি বা এগুলা দিয়ে আমাদের কি প্রয়োজন হবে, কিন্তু যেখানে সাবজেক্ট থাকে না, এই যে বলেছি বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, এখানে ইট কেন দিব? অনেকে এভাবে আমরা যারা বাক্যটা ভুল বলে থাকি এভাবে বলি রেইনিং ইজ হ্যাপেনিং, হ্যাঁ বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি ঘটছে, বৃষ্টি পড়ছে, রেইনিং ইজ ফলিং, অনেকে এভাবে বলি। কিন্তু বৃষ্টি তো নিজে নিজে হতে পারে না, তাই না? তো এখানে কিন্তু যেখানে সাবজেক্ট না থাকে, বৃষ্টি এখানে সাবজেক্ট না, তো এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। ছাদে একটি মেয়ে আছে, এখানে মেয়েও সাবজেক্ট না, ছাদও সাবজেক্ট না। বাক্যটা কিভাবে করব? দ্যার ইজ এ গার্ল অন দ্য রুফ। মাঠে তিনটি গরু আছে, দেয়ার আর থ্রি কাউস ইন দ্য ফিল্ড। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। বাজারে চারজন মানুষ আছে। দেখেন, কোথায় চারজন মানুষ আছে? বাজারে। তাহলে বাক্যটা কিভাবে করব? দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট। এই যে চাবিটা, দেখেন এই ধরনের বাক্য কিন্তু আমাদের বলার প্রয়োজন পড়ে। আপনি একজনের কাছ থেকে চাবিটা নিয়ে তালা খুলেছেন, আবার তাকে ফেরত দিচ্ছেন, বলছেন এই নিন আপনার চাবিটা। কথাটা আমরা কিভাবে বলি? এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি। কি বলবো? এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি। এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। কি হবে? এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। তো এখানে আমরা এই কাঠামোটি দ্বারা কারো কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ব্যবহার করি। পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল, দেয়ার ওয়ার সাম বয়েজ অ্যান্ড গার্লস গসিপিং ইন দ্য পার্ক। গসিপিং মানে হচ্ছে খোশ গল্প করা, আড্ডা দেওয়া।
তো কি বলছে, দেয়ার আর সাম বয়েজ অ্যান্ড গার্লস গসিপিং ইন দ্য পার্ক। এখানে দেখেন প্রেপোজিশন ইন এর ব্যবহার। আমি আপনাদেরকে একটা সময় দেখাবো। প্রেপোজিশন ডিকশনারি নামে আমাদের একটা পিডিএফ রয়েছে। এটার মাধ্যমে প্রেপোজিশনের বিস্তারিত আমরা কিন্তু জানতে পারবো। প্রেপোজিশন বলা হচ্ছে ইংরেজি ভাষার অলংকার। তো বলছে যে পার্কে অনেক ছেলে এবং মেয়ে আড্ডা দিচ্ছিল। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? দেয়ার দ্বারা ব্যবহার করেছে। এরপর বলছে রাস্তার পাশে একটা লোক পড়েছিল। দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি। একটু পর এই দেয়ারের ব্যবহার, এই হেয়ারের ব্যবহার করে বাক্যগুলো আপনাদেরকে বলতে হবে। হুম? এখানে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের লেখা যে বইটা রয়েছে, এই বই যারা যারা নিয়েছেন, আমি বইয়ের পিডিএফ থেকেই পড়াচ্ছি। তো একটু পরে আপনাদের কারো কাছে যদি বইটা থাকে, এই লেকচার শিটে বা এই লেসনটাতে একটু দেখবেন, সব কিন্তু এইভাবে সাজিয়ে ওখানে লেখা রয়েছে। তো আমি সেখান থেকে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো। আচ্ছা, এরপর কি বলছে যে অনেক কাজ বাকি আছে। তোমাকে ফোন করার মতো মিনিট আমার মোবাইলে নেই। অলসভাবে ব্যয় করার মতো সময় আমার নেই। এই কাঠামোটিতে কোনো কাজ, এই কাঠামোটি কোনো কাজ, সময়, ঘটনা ইত্যাদি অবশিষ্ট অসমাপ্ত আছে এরূপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি। আইডিলি মানে হচ্ছে অলসভাবে। কি হবে? আইডিলি মানে হচ্ছে অলসভাবে। তাহলে বাক্যটা কিভাবে বলবো? দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি। অলসভাবে কাটানোর মতো কোনো সময় আমার কাছে নেই। তাহলে দেখেন এই যে কোনো, এখানে কি বলছে, অনেক কাজ বাকি আছে, অলসভাবে কাটানোর মতো সময় নেই, বাচ্চাগুলোকে দেখার মতো বাড়িতে কেউ নেই। অর্থাৎ এই কাঠামোটি কোনো কাজ, সময়, ঘটনা ইত্যাদি অবশিষ্ট বা অসমাপ্ত আছে এরূপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরপর দেখেন বলা হচ্ছে এখানে অনেক কথা বলার আছে। আমরা একটা মিটিংয়ে বসে আছি, বলছে কি এখানে অনেক কথা বলার আছে। অপচয় করার মতো কোনো সময় নেই। পাওয়ার মতো তেমন কিছুই ছিল না। এই সব বাক্যেও কিন্তু দেয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দেয়ার। বলছে দেয়ার ওয়াজ নাথিং টু বি ব্যাড। There is no time to be lost. There is no time to be lost. There is more talk yet to be told. এখানে বলার মতো অনেক কথা আছে। অর্থাৎ এগুলো আমরা আজকে কিন্তু সব দেয়ারের ব্যবহার দেখতেছি। আমি দেয়ার দিয়ে আপনাদের সামনে আরো অনেক বাক্য বলেছিলাম, বা এই ক্লাসে অন্য একটা ব্যাচে বলেছিলাম যে খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। কি হবে বলেন তো? খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। এই যে মন দিয়ে শুনবেন, বলা হচ্ছে কোনো বাক্যের শেষে কি বলেছি, কোনো বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না এমনটি যদি থাকে তাহলে সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। এই ধরনের বাক্য আমরা করতে পারি না। কোন ধরনের বাক্য? খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। আমরা অনেকেই দেখেছি ভুল করে এভাবে বলে থাকি মেনি ইউনিভার্সিটিস আর ইন খুলনা। এইটা তো বাক্যটা সঠিক হলো না। বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না এগুলা থাকলে দেয়ার দিয়ে করতে হয়। অথবা মনে রাখবেন কোথাও কোনো জিনিস স্থিরভাবে আছে এমনটি বুঝালে আমরা দেয়ার ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? দেয়ার। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। এই যে বললাম যে আছে, নাই, ছিল, ছিল না এগুলা থাকলে দেয়ারের ব্যবহার করতে হয়। যাই হোক, এগুলো আমি যখন ওরাল প্র্যাকটিস করাবো একটু পর, তখন আপনাদেরকে দিয়ে এই বাক্যগুলো তৈরি করার জন্য বলবো। তো এখানে দেয়ার দিয়ে আমরা বাক্য দেখলাম। এখন আমরা কয়েকটা বাক্য দেখব ইট দিয়ে। কি দিয়ে বলেন? ইট। দেখেন, ইন্ট্রোডাক্টরি ইট, সূচনামূলক।
এই প্রথমে যদি ইট থাকে এটা সূচনামূলক হয়। আমরা অনেকে ইন্ট্রোডাক্টরি ইট নামক শব্দটির সাথে পরিচিত। এটা হলো বাক্যের শুরুতে একটা ইট ব্যবহার করা, অর্থাৎ ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনে অনেক বাক্য ইট দিয়ে শুরু করতে পারি। যেমন এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে, নাও ইট ইজ 11 o'clock নাও। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। বলা সহজ, করা কঠিন। দেখেন এই যে একটা প্রবাদ বাক্য, আমরা কিন্তু এমনটি বলে থাকি যে যে কোনো কথা বলা সহজ, কাউকে কথা দেওয়া সহজ, কেউ কিন্তু কথা রক্ষা করা কঠিন। বলা সহজ, করা কঠিন, এই ধরনের বাক্যগুলা আমরা কি ইট ব্যবহার না করে অন্য কোনোভাবে কি করতে পারি? কেউ কেউ একটু বলবেন যারা রয়েছেন। তো এই বাক্যগুলো আমাদেরকে ইন্ট্রোডাক্টরি ইট বলছে এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার বলছে। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? প্লিজ লেট মি নো দ্যাট। স্যার বলছি ইটের ব্যাপারটা প্রপারলি বোঝা যাচ্ছে না। ইটের আচ্ছা ব্যাপারটা মানে হচ্ছে একটু ডিটেলসে বোঝানো স্যার। আচ্ছা, ধন্যবাদ। ইটের ব্যাপারটা একটু ডিটেলসে বোঝাতে বলেছেন, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট ওয়েট এ বিট। তাহলে এখানে কি বলা হচ্ছে? এই জায়গাটাতে বলছি যে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে ইটের ব্যবহারটা নিয়ে একটু বুঝাতে বলেছেন। ইট, ইট মানে হচ্ছে ইহা মূলত। কিন্তু এখানে ইটের ব্যবহারটা কিভাবে করব? বলা হচ্ছে আমরা এই ইটটা কখন ব্যবহার করব? যখন কোনো বস্তু অথবা কোনো প্রাণী অথবা কোনো অবজেক্টকে আমরা ব্যবহার করব তখন ইট ব্যবহার করতে পারি। যেমন একটা কথা যদি বলি, একটা টাইম বোঝাতে পারি, কোনো জড় পদার্থ হতে পারে। যেমন বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে, এখানে কি আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করতে পারি? রেইনকে ব্যবহার করব না। বৃষ্টি নিজে নিজে কিন্তু পড়তে পারে না, হতে পারে না, এটা একটা জড় বস্তু। এটা মেঘ থেকে বিচ্যুত হয়ে পানির ফোঁটা হিসাবে বৃষ্টি হচ্ছে। তো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেহেতু নিজে নিজে হচ্ছে না, তো এখানে কি বলা হচ্ছে? ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং। দেখেন এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, বলছে যে ইন্ট্রোডাক্টরি ইট নামক শব্দটির সাথে পরিচিত। এটা হলো বাক্যের শুরুতে একটা ইটের ব্যবহার করা হয়। ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন বাক্য শুরু করতে হয়। এই দেখেন বৃষ্টি পড়ছে, তাহলে ইট ইজ রেইনিং। শুধু যদি বলা হয় রেইনিং তাহলে কিন্তু হবে না, এখানে বৃষ্টির প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা হয়েছে। আজ খুব গরম, এখানে আজ কি সাবজেক্ট? না। খুব গরম সাবজেক্ট? না। ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ হট, ইট ইজ ভেরি হট টুডে। বলা সহজ, করা কঠিন। ইট ইজ ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু। এখন বসন্তকাল, নাও ইট ইজ স্প্রিং। এখন শীতকাল, নাও ইট ইজ উইন্টার। নাও ইট ইজ উইন্টার। সমুদ্র সৈকতের দূরত্ব 2 মাইল। দেখেন এই বাক্যগুলা একটু আপনারা এক্সারসাইজ হিসাবে নিবেন। এক্সারসাইজ হিসাবে আমি যদি পড়া দেই, যারা করছেন না তারা কিন্তু পিছিয়ে পড়বেন। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে ডায়াগনোসিস করে সঠিক রোগের সঠিক ঔষধটা লিখে দিয়েছে। এখন ঔষধ আপনি ফার্মেসি থেকে কিনেও নিয়ে এসেছেন, কিন্তু ঔষধ যদি আপনি না খান তখন কখনো দিন রোগটা কিন্তু সারবে না। তো এখানে পড়া নিতে হবে, পরবর্তী ক্লাসে পড়া দিতে হবে। অথবা আমি যদি পড়া নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না পাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন। তো দেখেন এখানে বলা হচ্ছে এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা, এখন বসন্তকাল, সকালে ঘুম থেকে ওঠা ভালো, আগামীকাল বৃষ্টি হতে পারে। কি বলছে? আগামীকাল বৃষ্টি হতে পারে। আমাদের গ্রামে একটি স্কুল আছে। এই বাক্যগুলো আপনাকে নিশ্চয়ই এখানে দেয়ার অথবা ইট ব্যবহার করে অবশ্যই সম্পন্ন করতে হবে। কি বলছে? আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেখেন এখানে কি আমাদের গ্রাম কি কোনো সাবজেক্ট হতে পারে বলবেন?
আমাদের গ্রাম কিন্তু কোনো সাবজেক্ট নয়। মাঠে 3টি গরু আছে, এখানে মাঠও কিন্তু কোনো সাবজেক্ট না, এবং এখানে গরুও কিন্তু কোনো সাবজেক্ট না। একটু বিষয়টা ভালোভাবে ভেবে দেখবেন। মাঠে 3টি গরু আছে, কি বলা হচ্ছে? মাঠে 3টি গরু আছে। তাহলে এখানে এই যে বলেছি বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না, এমনটি যদি থাকে, তাহলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? দেয়ারের ব্যবহার করতে হবে। দেয়ার আর 3 cows ইন দ্য ফিল্ড। এই যে বলছি যে কোথায় গরু আছে? মাঠে আছে। ইউজ অফ ইট, হেয়ার, দেয়ার, হাউ টু সে টাইম। স্পিক ইংলিশ উইথ সোনামুখ। দেখবেন সোহাগ স্যারের এই বইটা যারা নিয়েছেন, প্লিজ আপনারা অনেক জায়গায় অর্থ খরচ করেছেন ইংরেজি শেখার জন্য, কিন্তু এই একটি মাত্র বইয়ের মাধ্যমে আপনারা স্পোকেন যে ল্যাঙ্গুয়েজটা A to Z কমপ্লিট করতে পারবেন। এইটা হচ্ছে 154 পেজে রয়েছে। যাদের কাছে বইটা রয়েছে এই মুহূর্তে 154 পেজটা একটু ওপেন করবেন প্লিজ। ওপেন দ্য পেজ নাম্বার 154। ওপেন অ্যাট 154। এখানে দেখবেন রয়েছে যে এখন 11টা বাজে, ইট ইজ 11 o'clock। এই যে জায়গাটা আমি একটু আগে দেখিয়ে আসলাম, এখন 11টা বাজে। এটা 155 পৃষ্ঠাতে আপনারা পেয়ে যাবেন। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, নাও ইট ইজ 10 minutes to 10। এখন 10টা বেজে 10 মিনিট, নাও ইট ইজ 10 minutes past 10। এখন প্রায় সন্ধ্যা, নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং। এখন পৌনে 9টা বাজে, ইট ইজ কোয়ার্টার টু 9। তুমি এ কথা বলেছো, ইট ইজ ইউ। দেখেন এই ধরনের বাক্য, তুমি আমার কলমটি চুরি করেছো, তুমি সেই ব্যক্তি যে গতকাল এখানে এসেছিলে। এই বাক্যগুলো তাহলে ইট ইজ দিয়ে করতে হবে। বলছে যে তুমি এ কথা বলেছো, অর্থাৎ তুমি হও সেই যে ব্যক্তি এ কথা বলেছে। ইট ইজ ইউ, কি হবে বলেন? ইট ইজ ইউ হু, ইট ইজ ইউ, তুমি এ কথা বলেছো, তাই না? ইট ইজ ইউ হু হ্যাভ সেইড দিস, তুমি এ কথা বলেছো। ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইট ইজ ইউ হু হ্যাভ সেইড দিস। বলা সহজ, করা কঠিন। ইট ইজ ইজি টু সেই, ইট ইজ ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু। হ্যাঁ, তো এখানে দেখেন এক্সারসাইজ দিয়েছে, এক্সারসাইজগুলো আপনারা একটু করবেন, বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। যারা করবেন তারা ভাষাটা কিন্তু শিখতে পারবেন। আমি উদাহরণ দিয়েছি মেডিসিনের সঙ্গে। ডক্টর আপনাকে ঔষধ দিয়েছে, আপনি লিখে দিয়েছে, আপনি ফার্মেসি থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ঔষধ কিনেছেন, কিন্তু সময় মতো ঔষধ না খেলে যেমন রোগ সারে না, আর ভাষাটা শিখতে গেলেও আমাদের ঠিক তাই। এই ভাষাটা শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাদের হোমওয়ার্ক নিতে হবে। টিচার যে গাইড দিচ্ছে সেই গাইড অনুসারে আমাদেরকে চলতে হবে। এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা। প্রত্যেকটা বাক্য ইন্ট্রোডাক্টরি ইট অথবা হেয়ার বা দেয়ার ব্যবহার করতে হবে। এই বাক্যটা দেখেন, আমাদের গ্রামে একটি স্কুল আছে। এই বাক্যটা কেউ বলতে পারবেন? আমাদের গ্রামে একটি স্কুল আছে। এই ক্লাসটা যারা করেছেন বা করছেন তাদের জন্য সহজ হবে। এই যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, এখানে স্কুল কি সাবজেক্ট ধরে করা যাবে? হবে না। আমাদের গ্রাম হবে না, এখানে দেয়ার আনতে হবে। আছে, এর জন্য আসবে দেয়ার। যদি বলা হয় ছিল, তখন কি হবে? দেয়ার অজ। আছে থাকলে দেয়ার ইজ, দেয়ার আর, এগুলা হবে। আর যদি বলা হয় ছিল, তখন হবে দেয়ার অজ, দেয়ার ওয়ার। আমাদের গ্রামে অনেকগুলা স্কুল ছিল, দেয়ার ওয়ার মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ। এখন আর নাই, একটা সময় ছিল, এমনটি বোঝাচ্ছে। মাঠে 3টি গরু আছে, দেয়ার আর 3 cows ইন দ্য ফিল্ড। আকাশে অনেক তারা আছে, স্কুলে একজন লোক আছে, ঘরের দরজায় একটি কুকুর আছে, গ্রামে একটা নদী আছে, দুইটা দলের মধ্যে একটা প্রীতি ম্যাচ হবে। দেখেন এই বাক্যগুলো আপনি এইভাবে ছাড়া বলতে পারবেন না। তো এটা হচ্ছে দেয়ার এবং ইটের একটা ব্যবহার দেখলাম। এখান থেকে নিজেদের হোমওয়ার্কের জন্য এই কাজগুলো থাকবে। যারা করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে এগুলো পাঠিয়ে দিবেন। ছবি তুলে পাঠালেও হবে অথবা লিখে লিখে পাঠালেও হবে। তো এইটা হচ্ছে আমরা ইন্ট্রোডাক্টরি হেয়ার, দেয়ার এবং ইটের ব্যবহার দেখলাম। এরপর এই সঙ্গে সঙ্গে দেখেন এই রিলেটেড একটা ক্লাস আমাদেরকে করতে হয়। তো আমি আরেকটু বলে রাখি, এই যে হেয়ার এবং দেয়ার বা ইটের ব্যবহারটা দেখালাম, এটা খুবই সুন্দর করে সোহাগ স্যার আপনাদের জন্য তৈরি করেছেন। বইটা যাদের কাছে আছে এটা দেখবেন পেজ নাম্বার হচ্ছে 154, 154 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে।
এখানে এক্সারসাইজ দেওয়া আছে, হেয়ার এবং দেয়ারের ডিটেইলস ব্যবহার দেওয়া আছে, এবং সঙ্গে সঙ্গে দেখবেন 157 পেজে 157-এ সুন্দরভাবে দেওয়া রয়েছে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্বস। অর্থাৎ একটা ভার্ব দিয়ে 30টিরও অধিক বাক্য তৈরি করে দেখানো হয়েছে। একটা ভার্ব শিখছেন কিন্তু বাক্য তৈরি করতে পারবেন 30টি। এখানে টেন্স, মডাল, সেমি মডাল ইত্যাদি ব্যবহার করে দেখানো হয়েছে। এই লেসনটা রয়েছে 157 পেজে। আমি কিন্তু যা পড়াই ঠিক সোহাগ স্যারের বই থেকে ধারাবাহিকভাবে আমি এইগুলো পড়াই। তো এখানে আমি আরও একটা বিষয় বলবো, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম আপনারা অনেক জায়গায় অনেক অর্থ ব্যয় করেছেন ইংরেজি ভাষা শেখার জন্য, কিন্তু স্পিক ইংলিশ উইথ সোনামুখ এই যে দেখেন যে বইটা, এই বইটা আপনাদের কাছে থাকলে আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন উইদিন এ শর্ট টাইম। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তো এখানে কি বলছে, এখানে বলছে যে ইউজ অফ ইউজ টু ভার্ব, ইউজ টু অর্থাৎ অতীতে নিয়মিত কোনো অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। কখন বলেন? অতীতকালে। এই কাঠামোটি যা অতীত নিয়মিতভাবে ঘটে যাওয়া কাজ, অভ্যাস বা অবস্থাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটি বর্তমানে আর ঘটছে না বা বিদ্যমান নেই এমন ঘটনাগুলিকে নির্দেশ করে। ইউজ টু এর বিস্তারিত ব্যবহার অতীতে নিয়মিত অভ্যাস বা কার্যকলাপ বোঝাতে, অতীতে নিয়মিত অভ্যাস বা কার্যকলাপ বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যে কাজগুলি অতীতে নিয়মিত করা হতো কিন্তু এখন আর করা হয় না, সেক্ষেত্রে ইউজ টু এর ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন দেখেন, আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। সে প্রতি সপ্তাহ আনতে তার দাদা দাদির কাছে যেত। ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতাম। আমি প্রতিদিন সকালে একটি সিদ্ধ ডিম খাইতাম। আমি প্রতিদিন সকালে নদীর তীরে হেঁটে বেড়াতাম। এই যে বলছে যে প্রতিদিন, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে সেখানে ইউজ টু ব্যবহার করা হয়। উই ইউজ টু গো সুইমিং ইন দ্য রিভার হোয়েন উই ওয়ার কিডস। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা তখন নদীতে সাঁতার কাটতাম। সে প্রতি সপ্তাহ আনতে তার দাদা দাদির কাছে যেত। She used to visit her grandparents every weekend. Every weekend. I used to play cricket every afternoon. I used to eat an egg every morning. আমি প্রতিদিন সকালে একটি ডিম খেতাম। এগুলা যখন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো তখন এগুলা লাগবে। দেখেন, আমরা ভাষাটা শিখাতে শিখাতে পড়াতে পড়াতে এতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই বিষয়টা হচ্ছে কেউ যদি ইংরেজিতে পারফেক্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এই ধরনের স্ট্রাকচারগুলো আপনাকে শিখতে হবে। এবং সবথেকে ভালো যে বিষয়টা, আপনাকে এগুলো খাতায় লিখতে হবে, নোটবুকে লিখতে হবে। লিখে লিখে আমার কথাটা একটু মেনে চলবেন, একটা মাস একটু প্র্যাকটিস করেন। যে রুলটা আপনি পড়বেন সেই রুলটা খাতায় লিখবেন। 30 দিনে আপনি যদি প্রতিদিন 5টা করে রুল শেখেন, 30 দিনে 150টি রুল আপনি খাতায় লিখতে সক্ষম হবেন। তো যদি 150টা রুল আপনি জানেন, অনায়াসে ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার। নেটিভ স্পিকাররা যেভাবে পারে আপনিও সেইভাবে পারবেন। এই যে একটা রুল যেমন বললাম যে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বি অন ফর্ম, এইটা দিয়ে শত শত বাক্য তৈরি করা যায়। এই যে বলছে যে আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম, সে প্রতি সপ্তাহ আনতে তার দাদা দাদির কাছে যেত। আমি প্রতিদিন একটি ডিম খেতাম। আমি প্রতিদিন বিকেলবেলায় ফুটবল খেলতাম। আমরা প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। তাহলে এই বাক্যগুলো এই ইউজ টু দিয়ে করতে হবে। আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম প্রথম দিকে, যারা আমার ক্লাস রেগুলার করে থাকেন, এখানে ছিল 100+ বা 120 স্পোকেন রুলস, 120টার মতো রুল দেখিয়েছিলাম। লাইকলি টু এর ব্যবহার ছিল, স্কার্সলি ব্যবহার ছিল, সেলডমের ব্যবহার ছিল। এখানেও কিন্তু এই ছোট ছোট স্ট্রাকচারগুলা আমাদের কথা বলার জন্য অনেক সহায়ক হবে। তো এটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার। অতীতের একটি অবস্থা বোঝাতে পাস্ট স্টেট ব্যবহার করা হয়। দেখেন, এর প্রত্যেকটা লেসন কিন্তু আমি সোহাগ স্যারের যে বইটা রয়েছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এখান থেকেই এই ক্লাসটা আপনাদের দেখাচ্ছি। এই পিডিএফগুলো যেভাবে সাজানো, বইতেও ঠিক সেভাবে সাজানো। তো দেখেন, এই যে পিডিএফগুলো অনেক সময় যদি কোনো কারণে ইন্টারনেট নষ্ট হয়ে যায়, আপনার মোবাইল হারিয়ে যায়, হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যায়, শিটগুলো যে কোনো কারণে আপনি হারিয়ে ফেলতে পারেন। কিন্তু একটা হার্ড কপি বই যদি আপনারা নেন,
প্রতিদিন আমাদের অনেক বই সেল হচ্ছে। আপনি একটা বই কিনলে আমাদের আহামরি কোনো লাভ হবে না। এবং আপনারা জানেন হয়তো, স্যারের এই বই বিক্রির লভ্যাংশের টাকা গরিব মেধাবী ছেলে মেয়েদের আমাদের একটা সংগঠন, সেখানে দান করা হয়। তো এই বিষয়টা হচ্ছে কি, মেইন কথাটাই যদি ফিরে আসি, একটা বই আপনি নিয়ে রাখবেন, এটা আপনার একটা সম্পদ হিসাবে আপনার ঘরে থাকবে। আপনি পড়ছেন না তো কি হয়েছে, আপনার নেক্সট জেনারেশন কোনো একদিন খুঁজতে খুঁজতে এই বইটা পাবে, এবং এই বইটার মাধ্যমে তারা উপকৃত হতে পারবে। একটা বই কখনো কখনো 1 কোটি টাকার থেকেও একটা বড় সম্পদে পরিণত হতে পারে। যাই হোক, বইটা আপনারা যারা নিতে পারেননি এখনো, কাইন্ডলি নিবেন। এটা স্যারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন স্যারের নাম্বারে, অথবা এখানে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা বইটা নিবেন। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। বলছে এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল। তাহলে এগুলা কিন্তু সব ইউজ টু এর ব্যবহার, ইউজ টু এর পাস্ট টেন্সের ব্যবহার। ইউজ টু এর নেগেটিভটা কেমন হয়? অতীতে কোনো কাজ বা অবস্থান ঘটতো না বোঝাতে ইউজড সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আমি আগে কফি পছন্দ করতাম না, কিন্তু এখন অনেক ভালোবাসি। সে নিয়মিত ব্যায়াম করতো না। তারা আগে এই পাড়ায় থাকতো না। দে ডিডেন্ট ইউজ টু লিভ ইন দিস নেইবারহুড। সে নিয়মিত ব্যায়াম করতো না। শি ডিডেন্ট ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি। আমি আগে কফি পছন্দ করতাম না, কিন্তু এখন ভালোবাসি। আই ডিডেন্ট ইউজ টু লাইক কফি, বাট নাও আই লাভ ইট। এই বাক্যগুলা এখান থেকে আমরা ঠিক এইভাবে দেখব। প্রশ্নবোধকও করতে পারবেন, সেই স্ট্রাকচারও কিন্তু এখানে দেখিয়েছি। এরপর একটা দেখেন, অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভি অন প্লাস সঙ্গে আইএনজি থাকবে। এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি, অভ্যাস বা মানিয়ে নিয়েছে বর্তমান অবস্থা, এমন ভাব প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। কেমন বলা হচ্ছে? সাবজেক্ট প্লাস অ্যাম ইউজ টু, আর ইউজ টু অথবা ইজ ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি ভোরে উঠতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, হ্যাঁ, গেটিং আপ ফ্রম বেড আর্লি। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ড্রাইভিং ইন হেভি ট্রাফিক। তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত। দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স। দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স। এরপর কি বলছে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট ইউজ টু। দেখেন, এই ক্লাসগুলো স্বাভাবিক মনে হলেও এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই। একটু চিন্তা করেন তো, আমি এগুলো শিখাবো না। আপনারা কেউ কি বলতে পারবেন? অনেকেই পারবেন, আবার অনেকেই পারবেন না। বলছে যে সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়। এই বাক্যগুলো আমরা সাবজেক্ট প্লাস অ্যাম নট ইউজ টু, আর নট ইউজ টু অথবা ইজ নট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই। আই অ্যাম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়। হি ইজ নট ইউজ টু ইটিং স্পাইসি ফুড, মশলাযুক্ত বা ঝাল খাবার। হুম, তাহলে এই বাক্যগুলোকে আমরা যখন কোয়েশ্চেন করব, তখন কি হবে? অ্যাম প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। বলছে, তুমি কি বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত? সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত? তখন কি হবে? আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হেয়ার? ইজ হি ইউজ টু ইউজিং দিস সফটওয়্যার? তো এই বাক্যগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস কি হবে? প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দেখেন, এই রুলগুলো একবার শিখলে কিন্তু মনে থাকবে না। এগুলা বারবার, এগুলো এগেইন অ্যান্ড এগেইন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। প্রচুর পরিমাণে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। আপনি একবার শিখবেন, একবারে শিখে আপনি পারবেন না। তো এই বাক্যগুলো কি করতে হবে? আমাদেরকে প্রত্যেক দিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ওকে, ওয়েট ফর এ বিট। আচ্ছা, যাই হোক, তো এই বাক্যগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব? আমাদেরকে কিন্তু অন বাই ওয়ান ধরে ধরে এভাবে একটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তো এখানে আরো কিছু বাক্য রয়েছে দেখেন। প্রশ্নবোধক করব। এরপর বলছে যে উইল গেট ইউজ টু প্লাস ভার্বের ভি অন প্লাস আইএনজি।
উইল গেট ইউজ টু বোঝায় যে ভবিষ্যতে কেউ বা কিছু কোনো কাজ বা পরিস্থিতি করতে অভ্যস্ত হয়ে যাবে। এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের ভি অন প্লাস আইএনজি। এটি ভবিষ্যতের পরিবর্তন বা মানিয়ে নেওয়ার কথা বোঝাতে ব্যবহৃত হয়। তুমি ভোরে উঠতে অভ্যস্ত হয়ে যাবে যখন তোমার নতুন চাকরি শুরু করবে। ইউ উইল গেট ইউজ টু ওয়াকিং আপ আর্লি ওয়ান্স ইউ স্টার্ট ইউর নিউ জব। তারা ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু, তারা অভ্যস্ত হয়ে যাবে, টু লিভিং ইন আ কোল্ডার ক্লাইমেট। সে বড় দর্শকের সামনে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল গেট ইউজ টু স্পিকিং ইন ফ্রন্ট অফ এ লার্জ অডিয়েন্স। সে বড় দর্শকের সামনে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। এরপর দেখেন নেগেটিভ ফর্মে কি হবে, সাবজেক্ট প্লাস উইল নট, এটাকে আমরা ওন্ট বলি। উইল নটকে আমরা সংক্ষেপে বলে থাকি ওন্ট। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু নট অথবা ডাজ নট আসে। তো উইল নটকে আমরা সংক্ষেপে কন্ট্রাকশন বা শর্ট ফর্মে বলে থাকি ওন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নটকে আমরা বলে থাকি ডোন্ট। দুইটাই কিন্তু শুনতে একই রকম, একটা হচ্ছে ডোন্ট আর একটা হচ্ছে ওন্ট। তো সাবজেক্ট প্লাস ওন্ট প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের ভি অন প্লাস আইএনজি। যেমন ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আমি রাতে কাজ করতে অভ্যস্ত হতে পারবো না। সে শব্দপূর্ণ এলাকায় থাকতে অভ্যস্ত হবে না। তাহলে এটা ফিউচার চেঞ্জ আসছে। বলছে শি ওন্ট গেট ইউজ টু। দেখেন শি উইল নট না বলে আমরা কন্ট্রাকশন ফর্ম করতেছি, শি ওন্ট গেট ইউজ টু লিভিং ইন আ নয়েজি এরিয়া। আমি রাতে কাজ করতে অভ্যস্ত হতে পারবো না। আই ওন্ট গেট ইউজ টু ওয়ার্কিং অ্যাট নাইট। এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে কিন্তু ব্যবহার করব। উইল প্লাস সাবজেক্ট প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে? সে কি তার নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে যাবে? উইল হি গেট ইউজ টু ইন হিজ নিউ শিডিউল? উইল ইউ গেট ইউজ টু ট্রাভেলিং এভরি উইক? তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে? এরপর আমরা কয়েকটা সেমি মডাল অক্সিলারি ভার্ব এখানে রেখেছি। নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু। দেখেন এই বাক্যগুলো আমরা পারলেও এই বাক্যগুলো নেগেটিভ, এর ইন্টারোগেটিভ, এর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। নিড টু, দেখেন এই নিড টু মানে কি বলেন তো? এটা প্রয়োজন বা বাধ্যবাধকতা বুঝালে। আমার সেখানে যাওয়া দরকার বা আমার যাওয়া প্রয়োজন, আমাদের সেখানে যাওয়া দরকার। উই নিড টু গো দেয়ার, উই নিড নট টু গো দেয়ার। এই নিডের পরে শুধু নট দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। কি করতে হবে? উই নিড নট টু গো দেয়ার। অথবা বাক্যটা এভাবে বলা যায়, উই ডোন্ট নিড টু গো দেয়ার। উই ডোন্ট নিড টু গো দেয়ার। ডেয়ার টু কখন বসে? খুব মন দিয়ে দেখবেন, এখান থেকে যখন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করানো হয় তখন কিন্তু আমরা এই বাক্যগুলো পারি না। প্রকাশ কি বলছে? যে ডেয়ার টু, সাহস বা চ্যালেঞ্জ প্রকাশে ব্যবহৃত হয়। সাহস বা চ্যালেঞ্জ যখন প্রকাশ হয় তখন ডেয়ার টু ব্যবহার করা হয়। হি ডেয়ার্স টু, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে। হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। দেখেন এই বাক্যগুলো আমরা এইভাবেই ঠিক করতে থাকবো। হ্যাভ টু এর ব্যবহারটা কখন হয়? বাধ্যবাধকতা। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। অনেকে এখানে প্রশ্ন করে থাকেন, স্যার লিখেছেন আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে, তো এখানে তো কোনো শ্যাল উইলের ব্যবহার নাই। আমি ভাত খাবো, আমাকে ভাত খেতে হবে। তো একটা হচ্ছে মডাল অক্সিলারির ভিতরে সেমি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে করব, আরেকটা হচ্ছে ডিরেক্ট মডাল দিয়ে করব। তো এখানে সেমি মডালে এই হ্যাভ টু মানেই হচ্ছে করতে হবে, যেতে হবে, খেতে হবে। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। তাহলে দেখেন এখানে এই বাক্যগুলো অতীত অর্থ প্রকাশে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আমি প্রথমে এটা বলে এসেছি যে অতীত অর্থ প্রকাশ করবে ইউজ টু। উদাহরণ দেখেন, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না।
এগুলো কিন্তু মনে রাখবেন। একটা বাক্যকে আমি বলেছি যে এই যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস, দেখেন আমি এটা শেষ করে এই জায়গাটাতে আসবো। সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না, সে কি ছোটবেলায় ক্রিকেট খেলতো, সে কি ছোটবেলায় ক্রিকেট খেলতো না। তাহলে বাক্যগুলো আমরা ঠিক এইভাবে সে কমপ্লিট করবো যে হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। আরেকটা কি রয়েছে, হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট। এই ডিড নট দিলে তখন আর ইউজড হবে না, তখন শুধু ইউজ হবে, কারণ আমরা জানি ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডিড বা ডিড নটের পরে। হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, অর হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। মেইন ভার্বের মতো ব্যবহার, নিড টু বা হ্যাভ টু এর পরে সাধারণত ভার্বের সঙ্গে ইনফিনিটিভ যুক্ত করতে হয়। নিড টু গো নাও, আই নিড টু গো নাও, আমার এখন যাওয়ার দরকার, আমার এখন যাওয়ার প্রয়োজন। মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার, ডেয়ার এবং নিড কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের মতো সরাসরি ভার্বে ব্যবহৃত হতে পারে, ভার্বে সরাসরি ভার্ব হিসাবে সরাসরি ভার্ব ব্যবহার করতে পারে। হি নিড নট অ্যাপোলোজাই, তার ক্ষমা চাওয়ার দরকার নেই। টেন্সের ব্যবহার হিসেবে বলছে সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। উদাহরণ দেখেন, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, কি বলছে, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে। তো এখানে সেমি মডাল অক্সিলারি ভার্বগুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব এবং সাধারণ ভার্বের ভূমিকা পালন করে থাকে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষার বিভিন্ন জটিল প্রকাশকে সহজ করে দেয়। একটা বিষয় মনে রাখবেন, কি বিষয় মনে রাখতে হবে, মডাল এবং সেমি মডাল। আমরা কিন্তু এখানে মডাল পড়ছি না, এই যে কয়েকটা ভার্ব লিখেছি দেখেন খুব সুন্দর করে দেখবেন, এই যে কয়েকটা ভার্ব লিখেছি, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলোকে উপরে কি লেখা হয়েছে, সেমি মডাল অক্সিলারি ভার্বস। কি বলা হচ্ছে, সেমি মডাল অক্সিলারি ভার্বস। এগুলা কিন্তু একটু মনে রাখতে হবে, এইখান থেকে কথা বলতে আমি যখন এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করাবো তখন ওই বাক্যগুলা লাগবে। তো ওই জায়গাটাতে যাওয়ার আগে আমি যেমন এখানে বলছিলাম যে সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না, সে কি ছোটবেলায় ক্রিকেট খেলতো, সে কি ছোটবেলায় ক্রিকেট খেলতো না। তো এখানে ঠিক তদ্রূপ আমরা এই মডাল অক্সিলারি ভার্ব দিয়ে, সরি, আমরা 30+ সেন্টেন্স একটা ভার্ব দিয়ে যখন প্র্যাকটিস করব তখন এই জায়গাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে বলতে পারবো। আমি স্কুলে যাই, দেখেন ভার্বের পরিবর্তন হচ্ছে, যাই বললে কখন বোঝায়, বর্তমান কালে যাই, আমি স্কুলে যাই। কি হবে বলেন, আমি স্কুলে যাই। এটার নেগেটিভ কি হবে, আমি স্কুলে যাই না। এর নেগেটিভ কি হবে, আমি স্কুলে যাই না। এর ইন্টারোগেটিভ কি হবে, আমি কি স্কুলে যাই। এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, আমি কি স্কুলে যাই না। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিডেন্ট গো টু স্কুল। এখন এর প্রত্যেকটা বাক্য দিয়ে আবার অনেক বাক্য তৈরি করা যায়, অগণিত বাক্য, হাজার হাজার, শত শত যদি বলি, হাজার হাজার যদি বলি সেটাও হবে। আমি স্কুলে গিয়েছিলাম, আপনি যদি 1000 ভার্ব, আপনি 600 ভার্ব জানেন, আপনি 400 ভার্ব জানেন, তো আমি স্কুলে গিয়েছিলাম এই স্ট্রাকচার দিয়ে সেই 400 বাক্য করা যায়। আমি স্কুলে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি মাছ ধরেছিলাম, আমি ক্রিকেট খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম। অর্থাৎ এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারকে ফলো করেছে। তো এখানে বারবার আমি না বলে যদি বলা হয় তুমি গতকাল একটা মোবাইল কিনেছিলে, তুমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলে, তুমি ভাত খেয়েছিলে, তুমি মাছ ধরেছিলে, তুমি টিভি দেখেছিলে, তাহলে দেখেন একটা স্ট্রাকচার দিয়ে আপনারা নিজেরাই যদি একটু নিজেদের ব্রেনকে আপনারা কাজে লাগান তাহলে অল্প সময়ের ভিতরে আমাদের এই ক্লাসগুলোকে ফলো করে স্পোকেন ইংলিশে খুবই স্ট্রং হতে পারবেন। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিডন্ট গো টু স্কুল। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি, ডিডেন্ট আই গো টু স্কুল। আমি কি ভাত খাইনি, ডিডেন্ট আই ইট রাইস। তো এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে নিচে আরও অনেক বাক্য দিয়েছি, আপনারা রেগুলার দেখেন, আমি শুধু পড়িয়ে চলে যাই কিন্তু কোনো ফল হচ্ছে না। আউটকামটা, ইনপুট এবং আউটপুট দুইটা বিষয় মনে রাখতে হবে। তো আজকে আমি দুইটা পড়া আপনাদেরকে দুইটা হোমওয়ার্ক দিতে চাই। এই দুইটা হোমওয়ার্ক আগামী ক্লাসেই রেইজ হ্যান্ড প্রেস করে, আমার যদি মনে নাও থাকে আপনারা এই পড়াটা আমাকে দিবেন।
পড়া দুইটা কি দিয়েছি, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। এই পিডিএফটার একেবারে শেষের দিকে কয়েকটা স্পোকেন রুল রয়েছে, যেগুলো ওই দেয়ার হেয়ার ইট ব্যবহার করে করতে হবে। আর 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব, এই যে বাক্যগুলো দেখাচ্ছি, এই বাক্যগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো আপনারা একটু ক্লিয়ার করে নেবেন। এগুলো পারবেন, এখানে কঠিন কোনো বিষয় না। এবং আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করবেন। কিভাবে? এই যে দেখেন, এই যে বাক্যটা, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, এই বাক্যটাকে বলতে হবে আমি ভাত খাবো, আমি টিভি দেখবো, আমি বাড়ি যাব, আমি একটা মোবাইল কিনবো, আমি একটা ল্যাপটপ কিনবো। অর্থাৎ এই পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্সের ব্যবহার, এবং এই পরিবর্তনটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখার সর্বোত্তম পন্থা। তো যাই হোক, এখন আজকের মতো ক্লাসটা, আই এম ভেরি টায়ার্ড টুডে, আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আগামীকাল ক্লাস থাকবে না, কিন্তু আগামীকালকের পরের দিন, আগামী পরশু দিন আবার আপনাদের ক্লাসটা থাকবে। তো আমি ক্লাসে দেখলাম আজকেও অনেকে বইটা অর্ডার করেছেন। তো